প্রায় 200 বছরে ব্রিটিশদের দ্বারা অকথ্য অত্যাচারের পর 1947 সালের 15ই আগস্ট ভারত পুরোপুরি স্বাধীনতা লাভ করে। কিন্তু এই স্বাধীনতা কিন্তু একদিনে অর্জিত হয়নি। এই স্বাধীনতা অর্জনের পেছনে ছিল বহু বীরের আত্মত্যাগ, আন্দোলন এবং অনেক বিদ্রোহ। আর সেই বিদ্রোহগুলির মধ্যেই একটি হচ্ছে 1857 বিদ্রোহ, যা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। বলা হয় যে এই বিদ্রোহী প্রথম ভারতীয়দের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে দেশকে স্বাধীন করবার আগুনকে জ্বালিয়েছিল। অর্থাৎ এই বিদ্রোহী ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম সূত্রপাত। আজকের এই ভিডিওতে এই সিপাহী বিদ্রোহ নিয়েই আলোচনা করা হবে, কিভাবে, কবে এবং কেনই বা এই বিদ্রোহ শুরু হয়েছিল। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। এই ভিডিওকে দুটি অংশে ভাগ করা হয়েছে, তো আজকে মূলত কারণ নিয়ে আলোচনা করা হবে। তবে শুরু করা যাক। তো আমরা ইতিহাস বই পড়ে জানি যে ব্রিটিশরা প্রায় 200 বছর শাসন করেছে, তবে তা 1757 পলাশির যুদ্ধের পর থেকেই মূলত শুরু হয়েছিল। 1757 পূর্বে ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে মূলত বাণিজ্য করার উদ্দেশ্যেই এসেছিলেন, অর্থাৎ সেটি একটি ট্রেডিং কোম্পানি ছিল। কিন্তু পলাশির যুদ্ধের পর থেকেই এই কোম্পানি তাদের ট্রেডিং এর সাথে সাথে সমগ্র ভারতে তাদের পলিটিক্যাল অধিকার কায়েম করতে শুরু করে এবং তাদের যথারীতি সাফল্য তারা পায়। এভাবেই ভারতে ব্রিটিশ সরকারের আধিপত্য শুরু হয়। আর এর ফলেই ভারতে সকল শ্রেণীর মানুষ, যেমন রাজ্যের রাজা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যে কর্মরত ভারতীয় সিপাহীরা ছিলেন, জমিদার, কৃষক, স্থানীয় ব্যবসায়ী, শিল্পী এবং পণ্ডিত এবং মৌলবীরা কেউই তেমন খুশি ছিলেন না এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুলস অ্যান্ড লয়ের দ্বারাও তারা এফেক্টেড হয়েছিলেন। এই 1757 থেকে 1857 এই 100 বছরের ব্রিটিশ শাসনকালে ব্রিটিশদের নির্মম অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য বিভিন্ন রকম কারণও রয়েছে। অর্থাৎ কি, মানে স্বাধীনতা অর্জনের পেছনে যে ভায়োলেন্স, বিদ্রোহ, সেগুলো কি ছিল? আঞ্চলিক পলিটিক্যাল ভায়োলেন্স, ট্রাইবাল বিদ্রোহ, কৃষক আন্দোলন এবং বিভিন্ন অসামরিক বিদ্রোহ ভারতীয়দের করতে দেখা গিয়েছিল। এই সমস্ত বিদ্রোহী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কঠোর হাতে দমন করতে সমর্থ হয়। তবে 1857 সালের বিদ্রোহ প্রথমে ক্ষুদ্র মনে হলেও পরবর্তীতে তা এক বিশাল আকার ধারণ করে, যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিতকে নড়িয়ে দিয়েছিল। তবে এই বিদ্রোহ আসলে কি ছিল? ইতিহাস ঘাটলে দেখা যায় যে 1857 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সৈন্যদের জন্য নতুন রাইফেল নিয়ে আসে। এই যে রাইফেল ছিল, সেই রাইফেলটি হচ্ছে প্যাটার্ন 1853 এনফিল্ড রাইফেল মাস্কেট। বলা হয় যে এই রাইফেল পুরনো রাইফেলের তুলনায় অনেকাংশেই আধুনিক ছিল সেই সময় অনুযায়ী। তবে পুরনো রাইফেলের সাথে তুলনা করলে বোঝা যাবে যে কোন কোন দিকে এই নতুন রাইফেলটি আধুনিক ছিল। এই রাইফেলের অগ্রভাগগুলি, যার আকৃতি প্রায় 1 মিটার নলের মতন ছিল এবং বুলেট যা লেড দ্বারা তৈরি ছিল। পুরনো রাইফেলে এই বুলেটকে নলের মুখ দিয়ে প্রবেশ করানো হতো, তবে তার পূর্বে গান পাউডার প্রবেশ করানো হতো। গান পাউডার এবং বুলেট প্রবেশ করানোর পর সেটিকে রড দিয়ে উপর থেকে চাপ দেওয়া হতো এবং সেটাকে সঠিক স্থানে সেট করা হতো। এই গান পাউডার এবং বুলেটকে বহনের জন্য আলাদা আলাদা ব্যাগ বহন করতে হতো সেই সিপাহীদের। অসুবিধা যে শুধু এই ব্যাগ বহন করা তা নয়, গান পাউডার সঠিক পরিমাণে না দিলেও সেখানে দেখা যেত আলাদা প্রবলেম। এই সমস্ত কিছুই ছিল সময় সাপেক্ষ ব্যাপার, আর এই বিষয়কেই সহজসাধ্য করতে নতুন রাইফেলের আনয়ন করা হয়। সেখানে বুলেট এবং গান পাউডারকে একসাথে রাখার ব্যবস্থা করা হয়েছিল, যাকে বলা হয় কার্তুজ বা কার্ট্রিজ। এখানে একটি বুলেটের জন্য কতখানি গান পাউডার প্রয়োজন তা পূর্বের থেকেই সঠিক পরিমাণে অনুমান করে ভরা থাকতো, আর অতিরিক্ত ব্যাগ বহনের থেকেও তারা রক্ষা পেল। কিন্তু এতে তো সিপাহীদের খুশি হবার কথা ছিল, কিন্তু ভারতীয় সিপাহীরা মোটেও খুশি ছিল না। তবে খুশি না হওয়ার পর্যাপ্ত কারণ কি তা জানার পূর্বে আমরা আগে জেনে নেব যে নতুন যে কার্ট্রিজ বা কার্তুজ যা গঠন করা হয়েছিল তা কি রকম। সেটি ছিল লম্বা সিলিন্ড্রিক্যাল আকৃতির, যার ভেতরে নিচের দিকে বুলেট আর তার উপরের দিকে গান পাউডার পরিমাপ মতো ভরা থাকতো, যা পেপার দ্বারা মোড়ানো থাকতো। আর এটি যাতে দীর্ঘ সময় একই রকম থাকে এবং বৃষ্টিতেও যাতে এর ময়েশ্চার বা কোনোভাবেই ক্ষতি না হয় বা নষ্ট না হয়ে যায়, সেজন্য এর উপরে একটি বার্নিশ দেওয়া থাকতো। বলা হতো যে যার মধ্যে গরু এবং শূকরের চর্বি ব্যবহৃত হয়েছিল। এখন আসা যাক এই সিপাহীদের অখুশির কারণগুলি কি। কারণ হিসাবে বলা যায় যে ওই যে নতুন কার্ট্রিজ, সেখানে বুলেট এবং গান পাউডার একসাথে রাখার ব্যবস্থা ছিল, আর যার বাইরের আস্তরণ গরু এবং শূকরের চর্বি ব্যবহার করে বার্নিশ করা থাকতো বলা হয়েছিল। আর স্বাভাবিকভাবে সেগুলিকে রাইফেলে ভরার পূর্বে সিপাহীদের সেগুলিকে নিজেদের দাঁত দিয়ে ছিঁড়ে তবেই ভরতে হতো। এখানে যত সমস্যার সূত্রপাত।
যেহেতু সেই সময় সেনাবাহিনীতে ভারতের হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই ছিলেন, সেহেতু তারা এই কার্ট্রিজ বা কার্তুজকে দাঁত দিয়ে ছিঁড়তে রাজি হন না বা অস্বীকার করেন, কারণ তারা জানতে পারে যে সেগুলিতে গরু এবং শূকরের চর্বি মিশ্রিত রয়েছে। হিন্দুরা গরুকে নিজের দেবতা আর মুসলিমরা শূকর হত্যাকে তাদের হারাম বলে মনে করেন। এছাড়াও তাদের ধারণা ছিল যে ব্রিটিশরা মূলত খ্রিস্টান, আর সে সময় খ্রিস্টান মিশনারির প্রচন্ড বাড়বাড়ন্ত শুরু হয়ে গিয়েছিল, সেহেতু এটা ব্রিটিশদের তাদেরকে ধর্মান্তরিত করার একটা পরিকল্পনা হতে পারে। যদিও সেগুলিকে যে গরু এবং শূকরের চর্বি দিয়ে ব্যবহার করে তৈরি করা হয়েছিল তার সঠিক কোনো প্রমাণ ছিল না, তবুও সেপাইরা মানত যে সেগুলোতে সেই গরু এবং শূকরের চর্বি ব্যবহার করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ কোম্পানির আধিকারিকরা তা বারংবার অস্বীকার করেছিল। মূলত এই কারণ নিয়েই সিপাহীদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে শুরু হয় বিদ্রোহ। 1857 সালে ওড়িশার বারহামপুরে 19th নেটিভ সৈন্যবর্গ ফেব্রুয়ারিতে বিদ্রোহ শুরু করে এবং সেই কার্তুজকে ব্যবহার করতে অস্বীকার করে, কিন্তু ব্রিটিশ কোম্পানি তা পুরোপুরি ভঙ্গ করতে সমর্থ হয়। কিন্তু পরবর্তীতে আবার ব্যারাকপুরে 34th নেটিভ সৈন্যবর্গ এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছিল এবং সে বাহিনীতে উপস্থিত ছিল মঙ্গল পান্ডে। তিনি তার সৈন্যবর্গের এক উচ্চপদস্থ ব্রিটিশ অফিসারকে আবার হত্যা করেছিলেন, আর সে কারণেই তাকে 8ই এপ্রিল ফাঁসি দেওয়া হয়, ফলে সেখানেও বিদ্রোহ দমন হয়। একইভাবে আওয়াধে 7th আওয়াধ রেজিমেন্ট সেখানেও এই কার্তুজের বিরুদ্ধেই বিদ্রোহ শুরু করে এবং সেটিকেও কোম্পানির দ্বারা ভঙ্গ করা হয় খুব সহজেই। 24th এপ্রিল তৃতীয় নেটিভ অশ্বারোহী বাহিনী 90 জন সেনা এই গ্রিসযুক্ত বা বার্নিশযুক্ত কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে এবং 9 মে তাদের মধ্যে 85 জনকে বরখাস্ত করা হয় আর 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। এটি তাদের মধ্যে একটি সাধারণ বিদ্রোহ সূত্রপাত করে। মিরাটে অবস্থানরত ভারতীয় সৈন্যরা পরদিনই 10ই মে তারা তাদের বন্দী যে সেনারা ছিলেন তাদেরকে মুক্তি করেন এবং তাদের অফিসারকে হত্যা করেন এবং বিদ্রোহের পতাকা উড়িয়ে দেন। আর সেদিন রাতেই সৈন্যরা দিল্লির উদ্দেশ্যে রওনা হয় এবং পরদিন সকালে গিয়ে উপস্থিত হন দিল্লিতে। সেখানকার স্থানীয় সৈন্যরা তাদের সাথে যোগ দেয় এবং তাদের নিজেদের যে ইউরোপীয় অফিসাররা ছিল তাদেরকে হত্যা করে এবং সমগ্র শহরকে দখল করে। বিদ্রোহী সেনারা বৃদ্ধ বাহাদুর শাহকে তাদের নেতা বানাতে চাইলে তিনি অস্বীকার করেন, কারণ তার বয়স 82 তখন হয়ে গিয়েছিল এবং তার দেহ তখন কথা বলা শুরু করে দিয়েছে। তবুও সৈন্যদের অনেক অনুরোধে তিনি রাজি হন এবং তাকে ভারতের সম্রাট বলে ঘোষণা করা হয়। দিল্লি শীঘ্রই মহান বিদ্রোহের কেন্দ্রে পরিণত হয়েছিল। এছাড়াও এই বিদ্রোহের সপক্ষে শেষ মুঘল রাজার এমনভাবে যে স্বতঃস্ফূর্ত উত্থাপন যা দেশের রাজনৈতিক ঐক্যের ঐতিহ্যগত প্রতীকে পরিণত করেছিল। আর এই একটি কাজে সৈন্যদের এই বিদ্রোহকে বিপ্লবী যুগে রূপান্তরিত হয়েছিল। এই বিদ্রোহ যাতে আরো দৃঢ় হয় সেই কারণে শাহ দেশের যে সব শাসকের কাছেই চিঠি পাঠায় এবং সমগ্র রাজ্যগুলিকে ব্রিটিশদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান। তার এই পদক্ষেপ কার্যকরীও হয়। আওয়াধ, রোহিলখণ্ড, দোয়াব, বুন্দেলখণ্ড, মধ্য ভারত, বিহারের বড় অংশ এবং পূর্ব পাঞ্জাবের সমস্ত এলাকায় ব্রিটিশ কর্তৃত্বকে নাড়িয়ে দেয়। তবুও কিছু রাজ্যের রাজারা তাদের ব্রিটিশ শাসকের প্রতি আনুগত্য বজায় রাখতে চাইলেও সেখানকার সৈন্যরা বিদ্রোহে লিপ্ত হয়। তবে পরবর্তী ভিডিওতে আমরা এর বিস্তারিত আলোচনা করব যে সমগ্র দেশে কিভাবে দিল্লির থেকে বিদ্রোহ ছড়িয়ে পড়লো তা নিয়ে। এখন একটি প্রশ্ন থেকেই যায় যে মিরাট থেকে যে সিপাহী বিদ্রোহের শুরু এমনটা কেন বলা হয়েছে? কারণ মিরাট ছাড়া অন্যান্য যেসব স্থানে এই বিদ্রোহ শুরু হয়েছিল তা সমস্ত স্থানেই ব্রিটিশরা তা কঠোর হাতে দমন করতে সফল হয়েছিল, কিন্তু মিরাটে শুরু হওয়ায় বিদ্রোহ দ্রুতই বাহাদুর শাহের তৎপরতা সমগ্র ভারতে ছড়িয়ে ফেলতে সমর্থ হয়। তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এছাড়াও সৈন্যরা যদি দিল্লি থেকে এই বিদ্রোহের শুরু বাহাদুর শাহের তত্ত্বাবধানে না করত তবে সেই আন্দোলনকেও মিরাটে ব্রিটিশরা খুব সহজেই দমন করে ফেলত। 24শে এপ্রিল মিরাটে এই আন্দোলন শুরু হয় এবং 10ই মে তারিখে সেনারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। এই কারণেই 10ই মে তারিখকেই মিরাটের সিপাহী বিদ্রোহের মূল সূত্রপাত বলা হয়, মানে মিরাটকে সিপাহী বিদ্রোহের মূল স্থান বলা হয়। এই 1857 সালের বিদ্রোহের ঝড় কেন্দ্র বা মূল কেন্দ্র ছিল দিল্লি, কানপুর, লখনৌ, বরেলি, ঝাঁসি এবং বিহারের আরা। আমরা এই বিদ্রোহের অন্যান্য যে কারণগুলি সেগুলোকে জেনে নেব। এর মূল 5টি কারণকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। কারণ হিসাবে বলা যায় যে এর অর্থনৈতিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে, প্রশাসনিক কারণ রয়েছে, সামাজিক এবং ধর্মীয় কারণ, এছাড়াও রয়েছে বাইরের ঘটনা দ্বারা এটা প্রভাবিত হয়েছিল। এবার তবে বিস্তারিত আলোচনায় আসছি। সবার প্রথমে আসছি অর্থনৈতিক কারণ নিয়ে। অর্থনৈতিক কারণ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে কৃষকদের কাছ থেকে যে রাজস্ব আদায়, যেমন কি পার্মানেন্ট সেটেলমেন্ট এবং রাউতওয়ারি মহলওয়ারি। কারণ ব্রিটিশ কোম্পানি যুদ্ধকে পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন ছিল
ব্রিটিশ কোম্পানি উচ্চ হারে রাজ্য আদায় করতেন, আর সে সময় ফলে অনেক চাষিরাই তা দিতে ব্যর্থ হতো। আবার অনেক সময় তারা উচ্চ সুদের হারে সুদদাতাদের কাছ থেকে অর্থ নিতেন এবং তা কোম্পানিকে প্রদান করতেন কোম্পানির অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু পরবর্তীতে টাকা সত্য দিতেই হতো সেই ধারদাতাদেরকে, কিন্তু সেক্ষেত্রে চাষিরা অধিকাংশ ক্ষেত্রেই তাদের যে অর্থ তারা ধারদাতাদের কাছ থেকে নিতেন সেটা ফেরত দিতে ব্যর্থ হতো, আর ধারদাতারাও সেই সুযোগ নিয়ে চাষিদের জমিকে হরপ করে নিত। এভাবে কোম্পানি কি করতো, চাষিদেরকে দেনায় ফাঁসিয়ে দিত। এরপরে আসা যাক শিল্পীদেরকে নিয়ে। শিল্পীরা অধিকাংশ ক্ষেত্রে তাদের শিল্পী সত্তাকে টিকিয়ে রাখার জন্য, তাদের কাজ জারি রাখার জন্য যে অর্থের প্রয়োজন ছিল তা অনেক ক্ষেত্রে রাজাদের কাছ থেকে তারা তুলতেন। মানে অর্থাৎ সেক্ষেত্রে কি করতো, রাজা মহারাজারা যাদের শিল্পীদের হাতের কাজ পছন্দ হতো তারা সেই শিল্পীদেরকে সমর্থন করতেন আর্থিক সহায়তা করে। শিল্পীরা তাদের তৈরি করা জিনিস বাজারে বিক্রি করতো এবং সেখান থেকেও কিছু অর্থ রেভিনিউ হিসাবে পেতেন। কিন্তু এখানে প্রবলেম হয়ে দাঁড়ায় যে ভারতের যে অধিকাংশ রাজার অধীন যে রাজ্যগুলো সেগুলোকে ব্রিটিশরা তাদের আয়ত্তে নিতে শুরু করলো। এর ফলে সেই রাজাদের থেকে যে প্রাপ্ত অর্থ সেটাও দেওয়া বন্ধ হয়ে যায়। তার উপর আবার ব্রিটিশরা তাদের বিদেশি শিল্পজাত দ্রব্য বাজারে নিয়ে এসে স্বল্প মূল্যে বিক্রি করতে শুরু করে। ফলে যে ভারতীয় শিল্পীরা ছিলেন তাদের রুজি রোজগারের পথেও একটা টান দেখা যায় এবং সেটা তাদের বাণিজ্য পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর আসা যাক ভারতীয় ব্যবসায়িকদের উপর লাগু করা হতো উচ্চ কর। যে ভারতীয় ব্যবসায়িকরা ভারতীয় পণ্য বাজারে বিক্রি করতেন তাদের সেই ভারতীয় পণ্যের উপর উচ্চ হারে কর প্রয়োগ করে এবং কোম্পানির যে বিদেশি পণ্যের উপর নিম্ন হারে কর প্রয়োগ করা হতো, আর সেই পণ্য ভারতে ইম্পোর্ট করে এবং বাজারে কম দামে বিক্রি করা হতো। আর ভারতীয় পণ্য উচ্চ করের কারণে এক্সপোর্ট করতে ব্যর্থ হতো এবং লোকাল বাজারেও সেটা বিক্রি করতে তারা অসম্মত হতো, ফলে সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর আসছি কো ওয়ারেন্টো। ব্রিটিশ কোম্পানি তাদের জমিদারদের যারা তাদের দেওয়া টার্গেটেড ট্যাক্স কালেক্ট করতে ব্যর্থ হয় তখন কোম্পানি এই আইনের প্রভাব খাটিয়ে সেই জমিদারদেরকে তাদের ল্যান্ড থেকে উৎখাত করে। ফলে জমিদারদেরও ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে, কারণ ব্রিটিশদের এই পদক্ষেপের কারণে জমিদারদের তাদের গ্রামে সম্মানহানি হয় এবং তাদের উপার্জন না থাকার কারণে সাধারণ লোক থেকে শুরু করে একটা ভিখারিও তাদেরকে গুরুত্ব দিতে দেখা যায় না। ব্রিটিশ সরকারের দ্বারা এই পদক্ষেপের কারণেই ভারতের যে ইকোনমিক ধাঁচা তা পুরোপুরি ভেঙে যায়। ফলে সাধারণ মানুষের মধ্যে এক চরম ক্ষোভের উদ্ভব হয় এবং তারাও স্থির করে এই বিদ্রোহে সিপাহীদের সাথে যুক্ত হয়ে তারাও বিদ্রোহ করবে এবং তারা বিদ্রোহ শুরু করে। দ্বিতীয় রাজনৈতিক কারণ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য রাজ্যের রাজাদের সাথে হওয়া সমস্ত রকম চুক্তিতে ভঙ্গ করতে শুরু করে এবং সত্যবিলোপ নীতি এবং অধীনতামূলক মিত্রতা নীতিকে কার্যকর করে রাজ্যগুলিকে অধিগ্রহণ করতে শুরু করে এবং ক্ষমতা নিজেদের অধীন করতে শুরু করে। ফলে রাজারা ব্রিটিশদের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা একত্রিত হয়ে এই বিদ্রোহের সাথে যুক্ত হয়ে তারাও আন্দোলন শুরু করে, কারণ এটাই তাদের আন্দোলনের জন্য মোক্ষম সময় ছিল। এখন আসছি প্রশাসনিক কারণে। সেই সময় প্রশাসনিক আধিকারিক এবং দপ্তর যেমন পুলিশ, অন্যান্য অফিসিয়াল আধিকারিক এবং নিম্ন স্তরের যে আদালত ছিল এই সমস্ত স্থানে প্রচুর পরিমাণে করাপশন হয়েছিল। এইসব দপ্তর এবং আধিকারিকরা ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে যখন তাদের ক্ষেত্রে ন্যায় বিচারের সময় আসে সেই ক্ষেত্রে তারা নীরব থাকতে দেখা যায় তাদের। অর্থাৎ সহজ কথায় বলতে হয় যে এরা ভারতীয় নাগরিকদের কোনো রকম অভিযোগকেই শুনতো না এবং তার ন্যায় বিচার করতো না, কারণ সমস্ত কিছুই ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা অনুপ্রাণিত। ফলে সাধারণ নাগরিকরাও এদের ওপর অত্যন্ত অতিষ্ঠ হয়ে ওঠে এবং এই বিদ্রোহে সামিল হয়। পরবর্তী কারণ হলো সামাজিক ধর্মীয় কারণ। এই সময় ব্রিটিশরা ভারতীয়দের নিজেদের থেকে অনেক ছোট জাতের মনে করতেন, শুধুমাত্র শরীরের রঙকে বিচার করে। এছাড়াও খ্রিস্টিয়ান মিশনারির অত্যাধিক বারবারন্ত ভারতীয়দের মনে চিন্তার ভাঁজ ফেলে দেয়, কেননা তারা লক্ষ্য করেছিল যে এই যে কোম্পানি ক্রমাগত বিধবা বিবাহ, সতী প্রথা, তারপরে মহিলাদের শিক্ষা এসব ব্যাপারে হস্তক্ষেপ করতে শুরু করেছিল। এছাড়াও মন্দির এবং মসজিদে আলাদাভাবে কর প্রথাও চালু করা হয়েছিল। ফলে ভারতীয় যে ধর্মীয় আবেগে বিপুল পরিমাণে আঘাত আসছিল তা বোঝা যাচ্ছিল এবং নিজেদের ধর্ম নিয়েও তাদের মধ্যে এক ইনসিকিউরিটি অর্থাৎ সুরক্ষার অভাব অনুভব হতে লাগলো। তারপর ব্রিটিশরা আরেকটি নতুন আইন রিলিজিয়াস ডিসেবিলিটি অ্যাক্ট 1856 নিয়ে আসে এবং যাতে বলা হয় যে কেউ যদি অন্য কোনো ধর্মেও পরিবর্তিত হয় তারপরেও তারা তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না। সেই সময় ভারতীয়দের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায় যে কোম্পানি ধর্ম পরিবর্তনের যে পরিকল্পনা রয়েছে
সেটা এই আইনের মাধ্যমে তারা করতে চাইছে। এর ফলে সাধারণ মানুষ ভীষণভাবে কোম্পানির উপর ক্ষিপ্ত হয় এবং পরবর্তীতে 1857 এই বিদ্রোহ তারা যুক্ত হয় এবং বিদ্রোহ ঘোষণা করে। এছাড়াও রয়েছে কি বাইরের ঘটনা থেকে প্রভাবিত তারা ছিল। 1857 বিদ্রোহে যে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ছিল তা কিন্তু নয়, তার পূর্বে 1838 থেকে 1842 পর্যন্ত সংঘটিত হয়েছিল প্রথম আফগান ওয়ার, যেখানে ব্রিটিশরা ভীষণভাবে পরাজিত হয়েছিল। এবং তারপরে হয় 1845 থেকে 1849, সেখানে সংঘটিত হয় পাঞ্জাব ওয়ার, এবং 1854 থেকে 1856 সেখানে সংঘটিত হয়েছিল ক্রিমেন ওয়ার। সেখানে অবশ্য ব্রিটিশরাই জয়লাভ করে, তবে এই বিদ্রোহগুলির দ্বারা বোঝা সম্ভব হয়েছিল যে ব্রিটিশদের কোন কোন বিষয়ে দুর্বলতা রয়েছে এবং ব্রিটিশদেরও হারানো সম্ভব। এই কারণগুলোর বাইরেও আরেকটি কারণ ছিল, সেটি হলো সিপাহীদের মধ্যে অসন্তোষ। এই অসন্তোষ বিভিন্ন কারণে দেখা গিয়েছিল, যেমন ভারতীয় সিপাহীদের মধ্যে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই যুক্ত ছিলেন, সেহেতু কোম্পানি চাইতো যে কোনো সিপাহী যেন কোনো ধর্মীয় সিম্বল বহন না করে। তাদের সাথে যেমন হিন্দুদের কপালে টিকা, মুসলিমদের মাথায় টুপি, কারণ তাদের উদ্দেশ্য ছিল এই যে সিপাহীরা যেন সকলে একই রকম তাদেরকে দেখতে লাগে। এছাড়াও ভারতীয় সিপাহীদের ব্রিটিশ সিপাহীদের তুলনায় কম বেতনও দেওয়া হতো এবং ভাত্তা অনেকাংশেই কমিয়ে দেওয়া হয়েছিল যারা পাঞ্জাবে এবং সিন্ধে কর্মরত ছিলেন। ব্রিটিশরা সেনাদের জন্য নতুন একটি আইন পাশ করেন, জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট, যেখানে বেঙ্গলের সেনাদের লিখিত দিতে হতো যে প্রয়োজন হলে তাদেরকে যে কোনো স্থানে সার্ভিস দিতে হবে। কিন্তু এখানেই দেখা গেল আরেকটি সমস্যা, হিন্দু সেনারা এই প্রস্তাবটিকে মানতে পারেনি, কারণ এই সময় হিন্দুদের বিশ্বাস ছিল যে দেশের বাইরে গেলেই হয়তো তাদের ধর্মভ্রষ্ট হবে, কারণ বাইরে গেলে সব স্থানে নিরামিষ ভোজন পাওয়া সম্ভব নয়। এছাড়া ব্রিটিশ কোম্পানিতে প্রচুর পরিমাণ সৈন্য আওয়াধ এলাকা থেকে আসতো, কিন্তু যখন আওয়াধ এলাকাকে ব্রিটিশরা নিজেদের আয়ত্তে নিয়ে আসলো তখন সেখানকার সৈন্যরাও সেটাকে ভালোভাবে নেয়নি এবং তারাও সেখানে বিদ্রোহের সূচনা করলো। এর পূর্বে অবশ্য 1764, 1806 এবং 1825 বাংলা, ভেলুর এবং ব্যারাকপুরে, এছাড়াও 1838 থেকে 1842 প্রথম আফগান ওয়ার দেখা গিয়েছিল এই সিপাহী বিদ্রোহ হিসাবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম এই সিপাহী বিদ্রোহের মূল প্রেক্ষাপট এবং কারণগুলোকে। পরবর্তী ভিডিওতে এই সিপাহী বিদ্রোহের সেকেন্ড পার্ট নিয়ে আসার চেষ্টা করব এবং সেখানে আমরা আলোচনা করব যে সিপাহী বিদ্রোহ কিভাবে দিল্লি থেকে সমগ্র দেশের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তো সেই ভিডিওতে নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে পেয়ে যাও, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে নোটিফিকেশন ক্লিক করে দাও, যাতে সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।